বেগম খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক, হার্টের মূল ধমনীতে ব্লক ৯৯%। পরানো হলো রিং। আবারও বিদেশে চিকিৎসার আবেদন বিএনপির, মানতে হবে আইনি প্রক্রিয়া, বলছে আওয়ামী লীগ। প্রমত্তা পদ্মার বুকে বাংলাদেশের মহাকাব্য, পাইলিং বেয়ারিং সহ ৩টি বিশ্ব রেকর্ড গড়ে উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের সেতু। সঠিক রক্ষণাবেক্ষণে সেবা মিলবে ১২০ বছরের বেশি। যে কোনো অর্জনের পেছনেই ষড়যন্ত্র খোঁজে একটি গোষ্ঠী, কারামুক্তি দিবসে বললেন প্রধানমন্ত্রী। বললেন, নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করে সফলতা দেখিয়েছে বাংলাদেশ। মৌলভীবাজারে চলন্ত পারাবত এক্সপ্রেসের ৩টি বগি পুড়ে ছাই, পদ্মা নদীতে ফেরিতে আগুন, মাঝির ঘাটে ৪৫ যান নামিয়ে শেষ রক্ষা। এবং কুমিল্লা সিটি নির্বাচনে ভোটের দিন হতে পারে সহিংসতা, আশঙ্কা স্বতন্ত্র প্রার্থীদের। হুমকি ধামকির অভিযোগ, নির্বাচন কমিশনের ওপরই আস্থা আওয়ামী লীগের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মাইল্ড স্ট্রোক হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তার হার্টের মূল ধমনীতে ৯৯% ব্লক থাকায় রিং পরানো হয়েছে। হাসপাতালে ভর্তির ১৪ ঘন্টা পর বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে। তাকে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি। বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। হৃদযন্ত্রের প্রধান আর্টারিতে ধরা পড়েছে ৯৯% ব্লক। বেগম জিয়ার চিকিৎসকদের কাছ থেকে পাওয়া এসব তথ্য সংবাদ সম্মেলন করে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসার জন্য তিনি বেগম জিয়াকে বিদেশে নেয়ার আবারও আহ্বান জানান। তার একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে গেছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন তার হয়ে গেছে। মেইন আর্টারিটা 99% ব্লক এবং সেটা তারা সফলভাবে সেখানে তারা স্টেন্ট করেছেন, বেলুনিং করে সেটাকে দূর করে সেখানে একটা স্টেন্ট বসিয়েছেন এবং ডাক্তাররা অত্যন্ত আশাবাদী যে তার এই ট্রিটমেন্টের ফলে তিনি আপাতত এই যে হার্টের যে সমস্যা এটা থেকে সাময়িকভাবে তিনি রিলিফড হলেন। এ সময় বেগম জিয়ার শারীরিক অবনতির জন্য সরকারকে দায়ী করে মহাসচিব বলেন, তার চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিক নয়, কিছু হলে দায় নিতে হবে সরকারকেই। বাইরে চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান আমরা জানাচ্ছি সরকারের প্রতি। অন্যথায় আমরা আবারও বলছি যে সকল দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে। শুক্রবার মধ্যরাতে হঠাৎ হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের জটিলতা শুরু হয় বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। করোনারি কেয়ার ইউনিটে ভর্তির পর শনিবার সকাল 10:30টায় বৈঠকে বসেন বেগম জিয়ার জন্য গঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ড। বৈঠকে বেগম জিয়ার হৃদযন্ত্রের জটিলতার জন্য এনজিওগ্রাম সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এর আগে চিকিৎসকরা বেগম জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। 2021 সালের এপ্রিলে কোভিড আক্রান্ত হওয়ার পর এ নিয়ে বেগম খালেদা জিয়াকে 4 দফায় হাসপাতালে ভর্তি করা হলো। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে পারা না পারা পুরোপুরি আইন আদালতের বিষয়, এখানে সরকারের কিছুই করার নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বেগম জিয়াকে নিয়ে বিএনপি অমানবিক আচরণ ও রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তারা। কিছুদিন বিরতির পর আবারও রাজনীতিতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ইস্যু। শুক্রবার রাতে বেগম জিয়া হাসপাতালে ভর্তির পর শনিবার দিনভরই দুই দলের নেতারা বরাবরের মতো পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো উচিত, বিএনপির পুরনো সেই দাবির বিষয়ে আবারও সেই পুরনো উত্তরই দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর মানবতার কারণেই বাইরে আছেন বেগম জিয়া। তিনি কি মির্জা ফখরুল সাহেবের আন্দোলনে মুক্ত আছেন এখন? এটা শেখ হাসিনার উদারতা, মানবিকতা। বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, এটি আইনি বিষয়, এ নিয়ে কথা বলার এখতিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর। এটা যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা হ্যান্ডেল করছে, আইন মন্ত্রণালয়, আপনারা তাদের সাথে মন্ত্রীদের সাথে কথা বলুন।
ওবায়দুল কাদেরের এই বক্তব্যের ঘণ্টা দুয়েক আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন বিদেশে চিকিৎসা নিতে হলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি আবারও স্মরণ করিয়ে দেন বেগম জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। তাকে যদি বিদেশে যেতে হয় আবার তাকে আইনি প্রক্রিয়া এবং কোর্টের কাছে যেতে হবে। কোর্ট ছাড়া আমাদের এই রাস্তাটি খোলা নেই। একই রকম মন্তব্য করেছেন তথ্যমন্ত্রীও। কারণে অকারণে বিদেশ নেওয়ার ধোঁয়া না তুলে আমি আশা করব তারা বেগম জিয়াকে সুস্থ করে তোলার দিকেই মনোযোগটা দিবেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বেগম জিয়াকে নিয়ে রাজনীতি করছে বিএনপি। শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করা অমানবিক বলেও মন্তব্য তার। বিএনপি বেগম খালেদা জিয়াকে নিয়ে কেবলমাত্র রাজনীতি করছেন। সরকার বেগম খালেদার প্রতি অত্যন্ত মানবিক আচরণ করেছেন বলে আজকে খালেদা জিয়া বাসায় আছে। সর্বোচ্চ সুবিধা দিয়ে সাজার দণ্ড আজকে স্থগিত করা হয়েছে। এর চেয়ে মানবিক আচরণ করার সরকারের কোনো সুযোগ নাই। বেগম জিয়ার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক বলেও জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। তথ্য প্রযুক্তির হাতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। প্রমত্তাপ নদীর বুকে বাংলাদেশের মহাকাব্য। 3টি বিশ্ব রেকর্ড গড়ে এবার উদ্বোধনের অপেক্ষায় কোটি বাঙালির স্বপ্ন সংযোগ পদ্মা সেতু। 40 তলার সমান পাইলিং, 10,000 টনের বেশি ধারণ ক্ষমতার বেয়ারিং আর নদী শাসরে এই মেগা স্ট্রাকচার গড়েছে বিশ্ব রেকর্ড। সঠিক রক্ষণাবেক্ষণ হলে 120 বছরেও ক্ষতি হবে না এই সেতুর। রাশেদ লিমনের রিপোর্ট। খরস্রোতার দিক দিয়ে অ্যামাজনের পরই পদ্মার অবস্থান। পানি প্রবাহের দিক থেকে বিশ্বে শীর্ষে। তেমন একটি নদীকে বর্ষে এনে নিজের টাকায় এমন ইমারত উদযাপনের এর চেয়ে বড় উপলক্ষ কি বা হতে পারে 56,000 বর্গমাইলের একটি দেশের? সেই উৎসবের প্রস্তুতি এখন পদ্মার দুই পারে। প্রমত্তা নদীর বুক চিরে এক মহাকাব্যের শেষ পৃষ্ঠায় এখন বাংলাদেশ। তবে বাঙালির গর্বের আর আত্ম অহংকারের প্রতীক এই সেতু কেবল দেশেরই নয়, বিশ্বজুড়েও গড়েছে একাধিক রেকর্ড। এমন বহুরূপী একটি নদীর তলদেশে পাইলিং করতেও কম বিপাকে পড়তে হয়নি কর্তৃপক্ষকে। এক একটি পিলারের নিচের মাটি ছিল এক এক রকম। শেষ পর্যন্ত 120 থেকে 128 মিটার পর্যন্ত পাইলিং করতে হয়েছে। পিলারের উপর 10,500 টনের সহনশীল বোয়িং বসানো হয়েছে, যা বিশ্বে একটি রেকর্ড। আবার রেকর্ড পরিমাণ নদী শাসন করেই বাগে আনতে হয়েছে পদ্মাকে। একটা 40 তলা বিল্ডিং মাটির নিচে, বিয়ারিংয়ের ক্যাপাসিটি এখন সান ফ্রান্সিসকো অর্থাৎ আমেরিকা যেটা আছে সেটা 6,000-7,000 টন ক্যাপাসিটি। এখানে কিন্তু 10,500 টনের ক্যাপাসিটির বিয়ারিং বসানো হয়েছে। আরেকটা বিশ্ব রেকর্ড হলো এখানে দুই দিকে 12 কিলোমিটার নদী শাসনের যে কাজটা আছে, এটা সিঙ্গেল কন্ট্রাক্টে, এটা হলো হাইয়েস্ট সারা বিশ্বে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের একটি গাইডলাইন করে দেবেন তারা। সেই অনুসারে পরিচালনা করলে 100 বছরের বেশি টিকে থাকবে এই স্বপ্নের ইমারত। আমরা একটা মেনটেন্যান্স ম্যানুয়াল দেব, কোন সময় কি কাজ করতে হবে, কোন কাজ ডেইলি করতে হবে, কোন কাজ সপ্তাহে একবার করতে হবে, কোন কাজ মাসে একবার করবে, কোন কাজ বছরে একবার করতে হবে, কোন কাজ 5 বছর পর পর করতে হবে। এই যদি মেনটেন্যান্স ম্যানুয়ালগুলো যদি ওনারা ঠিকমতো প্রতিপালন করেন, তাহলে এই ব্রিজের আয়ু 100 বছরের বেশি না হওয়ার কোনো কারণ নেই। দ্বিতল বিশিষ্ট 6.15 কিলোমিটারের এই সেতু চালু হলে তা দেশের জিডিপির 1.2 ভাগ বাড়াবে। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। যে কোনো অর্জনের পেছনে একটি গোষ্ঠী ষড়যন্ত্র খোঁজে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা পেরিয়ে নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করে সফলতা দেখিয়েছে বাংলাদেশ। সকালে কারামুক্তি দিবস উপলক্ষে গণভবনে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে কথা বলেন তিনি। সরকার প্রধান জানান, গণতন্ত্র এখন সুসংহত, দেশের স্থিতিশীলতা অবস্থা কারো সহ্য হচ্ছে না। দায়িত্ববোধ থেকে কাজ করা হয়েছে বলে উন্নয়নের পথে উঠেছে দেশ। 2007 সালে কুটচালের মাধ্যমে ফখরুদ্দিন ইয়াজউদ্দিন সরকার ধানমন্ডির সুধা সদন থেকে গ্রেফতার করেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। অন্তত অর্ধ ডজন মিথ্যা মামলা দায়ের করে তাকে সংসদ ভবনের সাব জেলে বন্দী করা হয়। দেশের আপামর মানুষের ক্রমাগত চাপে 2008 সালের 11ই জুন মুক্তি দেয়া হয় শেখ হাসিনাকে।
শনিবার ১৪তম কারামুক্তি দিবসে তাই দলীয় প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান কেন্দ্রীয় আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। আমাকে বাঁচাতে যে নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। তিনি জানান, ওই সময় বেগম জিয়াকে ভালো পরিবেশে রাখা হলেও তাকে সহ্য করতে হয়েছিল জরাজীর্ণ কামরার দুর্বিষহ জীবন। ক্ষমতা এসে অ্যারেস্ট করলো সবার আগে আমাকে, খালেদা জিয়াকে না। কিন্তু খালেদা জিয়া অ্যারেস্ট হলো অনেক পরে। স্পিকারের জন্য যে বাসভবন নতুন বিল্ডিং হয়েছে তাকে রাখলো সেখানে, আর আমার জন্য পড়লো একটা গদি, তা আবার ইন্দুরে খাওয়া, খাট একখানা বসতে পারিনি, খাটটা ভেঙে গেল। আমাদের উপর ওই অত্যাচার। আমি কখনো কারো কাছে ওই মাথা নত হওয়া বা নত জানো সেটা না। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে গণতন্ত্র সুসংহত এবং দেশের বর্তমান স্থিতিশীলতা কারো কারো ভীষণ অপছন্দ। জঙ্গি সৃষ্টি তো বিএনপির, সেই জায়গা থেকে বাংলাদেশটাকে ফিরাই নিয়ে আসাটা, শান্তিপূর্ণ দেশে নিয়ে আসা, সার্বিক অর্থনৈতিক উন্নতি করা, এবং সেটা আমরা করতে পেরেছি। এটা তো তাদের ভালো লাগার কথা না। কম্প্রোমাইজ তো করিনি, আমাকে তো লোভ দেওয়া হয়েছে অনেক। আমি ফ্লোরেও থাকতে পারি, এক বেলা খেয়েও থাকতে পারি। আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা আমার। দেশের মানুষের কল্যাণ বুঝে সিদ্ধান্ত নেওয়া হয় বলেই মানুষ আজ উন্নয়নের সুফল পাচ্ছেন বলেও জানান শেখ হাসিনা। অর্জনটাকে অর্জন হিসেবে তারা নিতে পারে না কেন? তারা কেন এই মানসিক দৈন্যতায় ভোগে? কোথায় লাভজনক হবে, কোথায় লাভজনক হবে না, আমাদের থেকে ওই কিতাব পড়া দুজন বা বাইরের থেকে একজন এসে তারা জানবে না। আমি আমার দেশটাকে চিনি, দেশের মানুষকে চিনি, দেশের মাটিকে চিনি, দেশের ভালো মন্দ কি সেটা বুঝি। টানা ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগই একমাত্র দল যাদের জনপ্রিয়তা বেড়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, বিএনপি কখনো মাটি মানুষের দরদ বোঝেনি। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল সৃষ্টি, সেটাই হচ্ছে বিএনপি। বিএনপির ক্ষেত্রে জন্মই হচ্ছে আজন্ম পায়। বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করবে কেন? দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 2022-23 অর্থ বছরের বাজেট গণবিরোধী বাজেট হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। পাচারের অর্থ দেশে ফিরিয়ে আনার বৈধ পথ করে দিয়ে পাচারকারীদের তা ভোগের সুযোগ করে দিতেই সরকার এ বাজেট ঘোষণা দিয়েছে বলে অভিযোগ করেন দলের নেতারা। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, পাচারের টাকা ফিরিয়ে আনতে এই কৌশল সরকারের। বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান দু দলের নেতারা। বিল 2022 এই মহান সংসদে উত্থাপনের বৃহস্পতিবার জাতীয় সংসদে 6,78,064 কোটি টাকার 2022-23 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। অর্থ বিল 2022 এই মহান সংসদে উত্থাপন করছি। 2 দিন বাদে দেশের 50 বছরের সবচেয়ে বড় আকারের এই বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি মহাসচিব বলেন, এই বাজেটে উপেক্ষিত দেশের সাধারণ মানুষ, প্রশ্রয় দেয়া হয়েছে অর্থ পাচারকারীদের। 2022-23 অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছে সেটা কোনো অর্থেই সাধারণ মানুষের বাজেট হতে পারে না। এটা স্রেফ ডলার পাচারকারী অর্থ লুটেরাদের বাজেট। কারণ পাচারকারী অর্থকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা কিংবা বিদেশে ভোগ করার বৈধতা দিতেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এদিকে ধানমন্ডিতে দলীয় প্রধানের কার্যালয়ে 2022-23 অর্থ বছরের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। সরকার বিদেশে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে এই বাজেটে সুযোগ রেখেছে বলেও জানান তিনি। বিভিন্ন দেশে এ ধরনের সুযোগ দেওয়া, আমরা সেই সুযোগটা দিচ্ছি। আমরা দেখি একটা সুযোগ আমরা দিচ্ছি, যদি এই সুযোগে সুফল না আসে তাহলে আমরা ওই সুযোগ রাখবো কেন? অতিমারির ক্ষতি পুষিয়ে বাজেটে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে বলেও প্রত্যাশা ক্ষমতাসীনদের। বিনির্মাণের পথে রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগুনে পুড়ল ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার সহ 3টি বগি। এতে 5 ঘন্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দাউ দাউ করে জ্বলছে ট্রেনের বগি, ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক, আতঙ্কিত যাত্রী। ভয়াবহ এ রেল দুর্ঘটনা ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে পারাবত এক্সপ্রেস। দুপুর 12:15টার দিকে মৌলভীবাজারের ভানুগাছ শমশেরনগর স্টেশনের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ করে ট্রেনের জেনারেটর কক্ষে আগুন লেগে যায়। এরপর তা পাশের 2টি বগিতে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পরেই আতঙ্কে ছোটাছুটি করেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় ট্রেনটি। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। লোকজন নামাও শেষ, এর মধ্যে ব্রেকশু থেকে যে কেমনে পাওয়ার কারের মধ্যে আগুন ঢুকলো, এই 5 মিনিটের মধ্যে একদম এই আগুন ছড়িয়ে গেল। গাড়িটাও থামাইয়া গেছে, থামাইনি অবস্থায় লামিও দেখছি যে নিচে আগুন, নিচে দিয়ে আগুন জ্বলের, চাক্কার উপরে দাও দাও করে আগুন জ্বলের। আমরা মানুষগুলার একখানে সেভ করি এবং আগুন একদাগিরে আগুন নিমানির লাগে পানি বুয়ানি আরম্ভ করি এবং দরজাগুলা বাঙ্গা সহল দিয়ে দরজাগুলা বাঙ্গানি আরম্ভ করি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। নিচ থেকে আগুন লাগার পরে তেলের টাঙ্কি ফেটে গেছে, ফেটে গিয়ে পুরো আগুন যখন বেড়ে গেছে, বেড়ে যাওয়ার দেখছি আগুনের অবস্থা খুব খারাপ। এই তাড়াতাড়ি আমরা যাত্রীদেরকে নামাইছি। 4টা ইউনিট মিলে আমরা খুব দ্রুততার সহিত আমরা আগুনটা নির্বাপন করতে সক্ষম হই এবং এখন আমরা কোনো আহত রোগী পাই নাই বা কোনো নিহত নাই। দুর্ঘটনার প্রায় 5 ঘন্টা পর রিলিফ ট্রেন পৌঁছে আগুন লাগা 3টি বগিকে আলাদা করে। এরপর স্বাভাবিক হয় রেল যোগাযোগ। সময় সংবাদ, মৌলভীবাজার। এদিকে পদ্মা নদীতে চলন্ত একটি ফেরিতে আগুন লেগে পুড়ে গেছে কেবিন। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে পদ্মার মুন্সিগঞ্জ অংশে মাঝিরকান্দি চ্যানেলের প্রবেশ মুখে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শিবুলিয়াঘাট থেকে যানবাহন নিয়ে শরীয়তপুরের দিকে যাচ্ছিল বেগম রোকেয়া নামের ফেরিটি। ঘটনাস্থলে পৌঁছালে কেবিনে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাৎক্ষণিকভাবে মাঝিরকান্দি ঘাটে ভিড়িয়ে যানবাহন নামিয়ে দেওয়া হয়। ফেরির পাম্প ব্যবহার করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিআইডব্লিউটিসি জানিয়েছে, ফেরিটিতে 35 থেকে 40টি যানবাহন ছিল। কুমিল্লা সিটি নির্বাচনে ভোটের দিন সহিংসতা হতে পারে বলে আশঙ্কা স্বতন্ত্র প্রার্থীদের। হুমকি ধামকির অভিযোগও তাদের। তবে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখছেন আওয়ামী লীগ প্রার্থী। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নগরী ছেয়ে গেছে পোস্টারে, প্রার্থীরা ব্যস্ত উঠান বৈঠক আর প্রচারণায়। 13 জুন মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। স্বতন্ত্র মেয়র প্রার্থীদের অভিযোগ, ফোনের মাধ্যমে তাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। ভোট গ্রহণের দিন বহিরাগতদের নিয়ে প্রতিপক্ষের বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা তাদের। যেভাবে হুমকি ধুমকি দিচ্ছে যে ভোটারদেরকে কেন্দ্রে যেতে দেবে না, এই সংখ্যাটা আছে। এই জন্য আমি কোনো স্পেসিফিক কোনো এই কেন্দ্রকে আমি ঝুঁকিপূর্ণ বলি না, আমি বলি যে পুরা নির্বাচনী এরিয়াটাই একটা ঝুঁকিপূর্ণ। যেখানে আমি ওয়ার্ক করতে যাইতেছি, ওয়ার্কের শেষে আমার কর্মীরা মোবাইল দেওয়ার ধমকি দিচ্ছে। বিভিন্ন উপজেলার থেকে যারা ভোটার না, প্যানিক সৃষ্টি করার জন্য কেন্দ্রের সামনে মার্কালে খাড়া রাখবো, মানুষজন যারা ভোটার তারা যেন না দিতে পারে। এদিকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। এ সময় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সন্তোষজনক আছে বলে জানান তিনি। কারো কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে যাওয়ার পরামর্শ তার। ওনার কর্মী যারা মাঠে কাজ করছে ওদেরকে যদি আমরা কোনো কার্যক্রমে বাধা দিয়ে থাকি তাহলে এই প্রশ্নটা আসতে পারে। কি সুযোগ জানার উনি, এটা তো উনি নির্বাচন কমিশনের কাছে বলবেন। 15 জুন কুমিল্লা সিটি নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ ইউনিটের ভর্তি যুদ্ধে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন 58 জন ভর্তি ইচ্ছুক। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। স্বপ্ন আর শঙ্কা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছুক্ষণ পরে শুরু হয় ভর্তিযুদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের ভর্তির পরীক্ষা শনিবার সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরে পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নের মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ভর্তিচ্ছুরা। জিকে প্রশ্ন যেটা ছিল ওইটা তুলনামূলকভাবে কঠিন লাগছে, আর সবচেয়ে সহজ লাগছে ইংলিশটা। এত কঠিনও ছিল না, এত সহজও ছিল না, মানে মোটামুটি। প্রশ্ন অনেক ভালো হয়েছে, হার্ড হয়নি। প্রশ্ন আমরা যতটুকু ভেবেছি ওই তুলনায় অনেক প্রশ্ন সহজ হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন তো অলওয়েজ ভালোই হবে, স্ট্যান্ডার্ড হয়েছে। এবছর ঘ ইউনিটে মোট 1336টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেন 78,029 জন শিক্ষার্থী। সেই হিসেবে আসন প্রতি লড়াই 58 শিক্ষার্থীর। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার ব্যবস্থাপনায়
বিগত সময়ের চেয়ে আজকে একটু আপনারা লক্ষ্য করেছেন যে পরিবেশ একটু তুলনামূলকভাবে উন্নত, একটি সুন্দর পরিবেশ রাখা, শিক্ষার্থীদের চলাচল, তাদের স্বাচ্ছন্দ্যে এখানে বিচরণ, পরীক্ষা হলে অংশগ্রহণ সবকিছু যেন আমরা নির্বিঘ্ন করতে পারি। ঢাকার বাইরে 7টি বিভাগীয় শহরেও একযোগে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ফেনীর জমি সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা করল প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন 5 জন। ঘটনার পরই আটক করা হয়েছে 2 নারীকে। পুলিশ জানায়, দুপুরে দাগনভূঞায় উপজেলার খুশিপুর গ্রামের হাকিম আলীর সঙ্গে জমির ভাগ নিয়ে ভাতিজা শাহাবুদ্দিনের বিরোধ চলছিল। সকালে সালিশ বৈঠকে বসে 2 পরিবার। দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাবুদ্দিনের নেতৃত্বে কয়েকজন তার চাচা হাকিম আলীকে মারধর করেন। এ সময় বাবাকে বাঁচাতে ছেলে এগিয়ে এলে তাকেও পেটায় প্রতিপক্ষ। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে ফারুককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরই অভিযুক্ত শাহাবুদ্দিন ও মানিক পালিয়ে যায়। সীতাকুণ্ডের বিএম ডিপোর বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় মালিক পক্ষের কারও নাম নেই। আসামি করা হয়েছে আহত অনেককেই। এর মধ্যে মূল আসামি করা হয় বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত ডিপোর কর্মকর্তা নুরুল আক্তারকে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 46 জন, আহত 3 শতাধিকেরও বেশি মানুষ। শনিবার রাতের অগ্নিকাণ্ডের ঘটনার 3 দিন পর অনেকটা তড়িঘড়ি করে মামলা করেছিল পুলিশ। 8 জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। আসামি করা হয়েছে বিএম ডিপোর কর্মচারীদের। মূল আসামি বিএম কন্টেইনার ডিপোর উপমহাব্যবস্থাপক নুরুল আক্তার। কিন্তু ঘটনার দিন বিস্ফোরণের ঘটনায় উড়ে যায় তার হাত। আগুন নেভাতে গিয়ে হাত হারিয়ে ফেলা ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা ব্যক্তিকে আসামি করা কতটুকু যুক্তিযুক্ত, প্রশ্ন নুরুল আক্তারের পরিবারের। যদি উনি আসামি হয় তাহলে উনি কেন আগুনে, কেউ জেনে শুনে তার আগুনে ঝাঁপ দেয় না? পুলিশের কাছে এটাই অনুরোধ যেন আবার তদন্ত করে যে ওনাকে কেন প্রধান আসামি করা হলো। তবে মামলায় মালিক পক্ষের কাউকে আসামি করা হয়নি। অথচ সীতাকুণ্ডের বিএম ডিপো ও হাটহাজারীর আলরাজি হাইড্রোজেন পারঅক্সাইড রাসায়নিক কারখানা একই মালিকের, স্মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। সত্যিকার দায়ী ব্যক্তি ও মালিক পক্ষকে আসামি না করেই শুধু কর্মচারীদের আসামি করে দায় এড়ানোর চেষ্টা চলছে বলে মনে করছেন সুশীল সমাজ। ওনাদেরকে বাদ দিয়ে শুধু কিছু বেতনভোগ কর্মচারীকে আসামি করে এটা যারা করেছেন, এটা শুধুমাত্র এটা একটা জঘন্য অন্যায় কাজ হয়েছে। মামলার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। এদিকে শুধু নুরুল আক্তার নয়, মামলার দ্বিতীয় আসামি বিএম ডিপোর ব্যবস্থাপক খালেদুর রহমান। বিস্ফোরণে শরীরের বিভিন্ন অংশ পুড়ে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভয়াবহ পানি সংকটে দুর্ভোগ পোহাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ। নয়াদিল্লি, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ছাড়িয়েছে 48 ডিগ্রি সেলসিয়াস। আর এতে পানি সংকট আরও তীব্র হয়েছে। এভাবেই কাঠফাটা রোদে এক বালতি পানির জন্য রীতিমতো যুদ্ধ চলছে। সারাদিন লড়াইয়ের পর দিন শেষে কারো ভাগ্যে মেলে, কেউ বা আবার ফেরেন একেবারেই শূন্য হাতে। এ অবস্থা এখন ভারতের বিভিন্ন রাজ্যের। গ্রীষ্মকাল শুরু হতেই দেশটির বিভিন্ন রাজ্যে প্রতি বছরই দেখা দেয় তীব্র পানির সংকট। এবছর তা আরও বেড়েছে। নয়াদিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সবচেয়ে ভয়াবহ অবস্থা। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত তাপমাত্রা। ভারতের কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাতে পানি সংকট আরও চরম আকার ধারণ করেছে। পানি সংকট মোকাবেলায় রাজ্যগুলোতে প্রশাসনের পক্ষ থেকে পানির ট্যাঙ্ক পাঠানো হলেও তা নিয়ে রয়েছে নানা অভিযোগ। স্থানীয়দের মতে দিনে 2 থেকে 3 বার আসে এসব পানি ভর্তি ট্যাঙ্ক। ট্যাঙ্ক থেকে পানি সরবরাহ করা হয় কুয়ার ভেতরে। हम सब गरीब दुखिया है, पेट के चलते आया है, बहुत दूर रहा, मर रहा, जर रहा है। परेशान बहुत दिन हो गया ऐसा। हमको यहाँ पानी नहीं मिले तो नाले में जाना पड़ता, ऐसा गंदा पानी पीता, गंदा पानी से पूरा बायोमेरी फेल हो जाता। অতিরিক্ত তাপমাত্রা ও পানি সংকটের কারণে নারীদের পানি শূন্যতা ও হিট স্ট্রোকের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক। হার্টের মূল ধমনীতে ব্লক 99%। পড়ানো হলো রিং। আবারও বিদেশে চিকিৎসার আবেদন বিএনপির। মানতে হবে আইনি প্রক্রিয়া, বলছে আওয়ামী লীগ।
যে কোনো অর্জনের পেছনেই ষড়যন্ত্র খোঁজে একটি গোষ্ঠী। কারামুক্তি দিবসে প্রধানমন্ত্রী বললেন, নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করে সফলতা দেখিয়েছে বাংলাদেশ। এবং মৌলভীবাজারে চলন্ত পারাবাত এক্সপ্রেসের 3টি বগি পুড়ে ছাই, পদ্মা নদীতে ফেরিতে আগুন, মাছির ঘাটে 45 যান নামিয়ে শেষ রক্ষা। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।